ওকে, তাহলে গতকাল আমরা ডেমনস্ট্রেশন যে দুইটা ক্লাস করানোর কথা তার মধ্যে একটা আমরা পড়েছি গত ক্লাসে মেথড ডেমনস্ট্রেশন। মেথড ডেমনস্ট্রেশন, প্রসিডিওর অফ কন্ডাক্টিং মেথড ডেমনস্ট্রেশন, অ্যাডভান্টেজেস এন্ড লিমিটেশন। আজকে আমরা শিখব রেজাল্ট ডেমনস্ট্রেশন। তাহলে বাংলায় যদি আমি বলতে চাই কি হবে, এটা ফলাফল প্রদর্শনী। ফলাফল ওটা ছিল পদ্ধতি, কোনো একটা নতুন টেকনোলজি বা কোনো একটা প্র্যাকটিস বা কোনো একটা প্রসেস কিভাবে হাতে কলমে শিখতে হয় সেটা আমরা ফার্মারকে শেখাবো প্র্যাকটিসের মাধ্যমে হাতে কলমে। সেজন্য সেটার নাম ছিল মেথড ডেমনস্ট্রেশন। বাট আজকে হচ্ছে ফলাফল প্রদর্শনী। আচ্ছা, তোমরা এরকম ছবি কি কেউ কখনো দেখেছো রাস্তা পথে চলার পথে বাড়ির আশেপাশে? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, জি ম্যাম। এটাকে আমরা যদি বাংলায় বলি প্রদর্শনী প্লট। কাজে আমি যে ক্রপ ভ্যারাইটিটা আসলে রেজাল্ট ডেমনস্ট্রেশন, আমি যেমন বলেছিলাম গত ক্লাসে, তোমাদের মনে আছে হয়তো, যে যখন যে সকল টেকনোলজি হাতে কলমে ফার্মারকে শিখাতে হবে তখন আমাকে মেথড ডেমনস্ট্রেশন টিচিং মেথডটা ব্যবহার করতে হবে। কিন্তু রেজাল্ট ডেমনস্ট্রেশনটা কখন ব্যবহার করব? এখন ফার্মার যদি মনে করে যে না, আমি এটা বিশ্বাস করি না, আমি যদি ফার্মারকে বলি যে বিনা সরিষা চার এটার ফলন বা এটার খরচ, এটা যে কস্ট মানে প্রোডাকশন করতে যে খরচটা লাগে সেটা কিন্তু আগের যে আপনারা সরিষা চাষ করতেন সেটা চাইতে কম, এটা হচ্ছে কম পরিশ্রমে কম অর্থ ব্যয় করে আপনি বেশি ফলন পাবেন, কিন্তু কৃষক এটা প্রথমে বিশ্বাস করবে না, বলবে না আমি এটা বিশ্বাস করি না। কিন্তু তুমি যখন তাকে এই যেভাবে প্রদর্শনীর মাধ্যমে দেখাতে পারবা ফলনটা, নিজের চোখে ফলাফলটা দেখাতে পারবা, ফলাফলটা প্রদর্শন করতে পারবা, তখন কিন্তু সে বিশ্বাস করবে এবং সে তখন সে নতুন ভ্যারাইটিটা নিজের ফিল্ডে করতে চাইবে। কাজে যখন আমি কোনো একটা টেকনোলজির বা কোনো একটা ভ্যারাইটির রেজাল্ট সরাসরি ফার্মারকে দেখাতে চাই, যেন সে টেকনোলজিটা নিতে চাই, তখন কিন্তু আমাকে কি করতে হবে? রেজাল্ট ডেমনস্ট্রেশনটা দিতে হবে, ফলাফলটা নিজের চোখে ফার্মারকে দেখাতে হবে। অনেকে আমরা কিন্তু বলি পার্সোনাল লাইফে দেখো যে না আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করব না, সেরকম ফার্মারও বলে যে ফলন বেশি হবে বলছেন, এটাতে খরচ কম হবে, এটা হচ্ছে অল্প সময়ে ফলন দিবে, এটা হচ্ছে ডিউরেশনটা খুব কম সময়ের মধ্যে আমি ফলন পাবো। তাহলে আমি সেটা নিজের চোখে দেখবো। ফার্মার যখন নিজের চোখে তুমি ফার্মারকে দেখাতে চাইবা কোনো একটা ক্রপ ভ্যারাইটির রেজাল্টটা, সেটা তখন তোমাকে কি করতে হবে? রেজাল্ট ডেমনস্ট্রেশনটা তোমাকে দিতে হবে ফিল্ডে। তাহলে আমি রেজাল্ট ডেমনস্ট্রেশন এটা কার ফিল্ডে দিব? তোমাদের কি মনে হচ্ছে কার ফিল্ডে দিব? ম্যাম এটা রিসার্চ ফিল্ডে দিতে হবে। হ্যাঁ, তো এটা কি এক্সটেনশন ওয়ার্কারের নিজের জমিতে নাকি কোনো একজন ফার্মারের? ম্যাম এক্সটেনশন ম্যাডাম ফার্মারের। হ্যাঁ, ভেরি গুড। এটা কিন্তু এক্সটেনশন ওয়ার্কারের নিজের জমিতে না, কেউ না কেউ তো এগিয়ে আসবে যে ঠিক আছে আমার দেখি আমার জমিতে দেন, লাভ হোক আর লস হোক আমার জমিতে দেন দেখি। কোনো না কোনো ফার্মার তো রাজি হবে। কাজে তুমি একজন ফার্মারের প্লটে এটা করবা, যে উপজেলার তুমি এগ্রিকালচার অফিসার সেই উপজেলারই কোনো একটা তোমার ফার্মারের এটা হচ্ছে প্লটে বা ব্লকে। কিন্তু এই খরচটা যে ধরো এই নতুন ভ্যারাইটি ডেভেলপমেন্টের যে খরচ, এটা কে বহন করবে? এক্সটেনশন অফিসার। এক্সটেনশন অর্গানাইজেশন। হ্যাঁ, এক্সটেনশন অফিসার বা উপজেলা এগ্রিকালচার অফিস। আচ্ছা ম্যাম, বলো। ম্যাম এর আগে পড়ছিলাম যে যে কোনো একটা এক্সপেরিমেন্ট ফার্মারদের ফার্মিয়ার ল্যান্ডে করা হয় না, এটা রিসার্চ সেন্টার কিংবা অন্যান্য হ্যাঁ, ঠিকই আছে, ওটা তো রিসার্চাররা ডেভেলপমেন্ট করার পরে ট্রায়াল শেষ করে যখন আমি ফিল্ডে এটা মানে ফার্মারদেরকে দিতে চাচ্ছি তখন হচ্ছে রেজাল্ট ডেমনস্ট্রেশন। বুঝতে পারছো? ও দেওয়া মুহূর্তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে ম্যাম। রিসার্চ ইনস্টিটিউটে যখন ভ্যারাইটি ডেভেলপমেন্ট করে তখন সেটা ট্রায়াল করে তাদের ফিল্ডে। কিন্তু আমি তো এখন ট্রায়াল করে আমি রেজাল্ট পেয়েছি, কিন্তু সেটা ফার্মার বিশ্বাস করছে না, ফার্মার তো প্রথমে নিবে না। ফার্মারকে তোমার টেকনোলজিটা এখন অ্যাডপ্ট করাতে হবে। রিসার্চ ইনস্টিটিউট যখন তারা ভ্যারাইটি ডেভেলপমেন্ট করে বা যে কোনো টেকনোলজি তারা ডেভেলপমেন্ট করে, সেটা তাদের নিজস্ব প্লট আছে, তারা তাদের প্লটে সেটা করে ট্রায়াল বেসিসে। তারা যখন সাকসেসফুল হয় তখন তারা কার সাথে যোগাযোগ করে? রিসার্চ ইনস্টিটিউট গুলা কাদের সাথে যোগাযোগ করে বলো? ম্যাম এক্সটেনশন অফিসারদের সাথে। হ্যাঁ, এক্সটেনশন অর্গানাইজেশন গুলোর সাথে। হ্যাঁ, এক্সটেনশন অর্গানাইজেশন কাদের সাথে যোগাযোগ করবে? ফার্মারদের সাথে। ফার্মারদের সাথে। হ্যাঁ, ফার্মারকে যে বলছে যে আমরা এই নতুন টেকনোলজি বা নতুন ভ্যারাইটির ডেভেলপমেন্ট হয়েছে, আগেরটার চাইতে এটা হচ্ছে ডেভেলপমেন্টটা ভালো। সবসময় যে ফলন ভালো সেটা কিন্তু না, অনেক সময় কি হয়, যেমন ধরো বেগুনের পোকা হয় বেশি,
তখন আমি কি করতে পারি, একটা পোকা যাতে কম হয়, পোকার আক্রমণ কম হয় এরকম একটা জাত আমি আবিষ্কার করছি, রিসার্চ ইনস্টিটিউট ডেভেলপমেন্ট করেছে। তখন তুমি ফার্মারকে বলতেছো যে বেগুন পোকা ছাড়া বেগুন হবে, ফার্মার কিন্তু প্রথমে বিশ্বাস করবে না যে পোকা ছাড়া বেগুন হয়, এটা কি বলতেছো। তখন তুমি কি করবে, যে ঠিক আছে আপনাদের কারো একজনের প্লটে করে দেখাই আমি, আপনারা বিশ্বাস করেন তাহলে। বুঝতে পারছো কিনা? সবসময় যে ফলন বেশি রেজাল্ট এমন আসছে এটা কিন্তু না। তুমি হচ্ছে পোকা বিরোধী জাত আবিষ্কার করতে পারো। তুমি হইতে পারো যে অল্প সময়ে, যেহেতু আগাম বন্যা অনেক উপজেলায় কিন্তু সময় আসার আগে বন্যা হয়, কাজে সে সকল জায়গায় কি শর্ট ডিউরেশন ক্রপ আমাকে ডেভেলপমেন্ট করতে হবে, যাতে করে তারা অল্প সময়ে বেশি ফলন পায়। কাজে ফার্মারকে তোমার রাজি করাতে হবে। তাহলে সব খরচ কারা বহন করবে? এক্সটেনশন অর্গানাইজেশন। সিড, ফার্টিলাইজার, তারপরে যে সকল ইন্টারকালচারাল অপারেশন আছে সবকিছুই কিন্তু বহন করবে এক্সটেনশন অফিস, এগ্রিকালচার এক্সটেনশন অফিসার, উপজেলা এগ্রিকালচার অফিস, তারা কিন্তু এটা খরচটা বহন করবে। তাহলে যে ফার্মারের জমিতে করা হবে সে ফার্মারকে কি তুমি বারবার যে কোনো প্রযুক্তির রেজাল্ট ডেমনস্ট্রেশন বারবার কি দেওয়া ঠিক কিনা? তোমাদের কি মনে হয়? না ম্যাডাম। কেন? দেওয়া উচিত বারবার। ম্যাম একজন ফার্মারকে কি বারবার দেওয়া উচিত কিনা? আমি প্রশ্নটা করেছি যে একজন ফার্মারের প্লটে কি বারবার বিভিন্ন ধরনের রেজাল্ট ডেমনস্ট্রেশন দেওয়া উচিত কিনা? না ম্যাডাম। না ম্যাডাম। হ্যাঁ, যে এই যে তোমাদের খুব ভালো অ্যান্সার দিয়েছে, একজনকে বারবার, কারণ সে তো নিতে চাইবে, কারণ সবকিছু ফ্যাসিলিটিস তো এক্সটেনশন অফিস থেকে দিচ্ছে, উপজেলা এগ্রিকালচার অফিস থেকে দিচ্ছে। বারবার একজনকে দেওয়া ঠিক হবে না, তোমাকে অল্টার করে করে দিতে হবে। আবার কি সবসময় সব ফার্মার নিতে রাজি হবে না, কারণ রিস্ক আছে। কারণ শোনো, অনেক ফার্মারে হচ্ছে কি ওই প্লটটুকুই সম্বল। এখন সে যদি বলে যে আপনার যে এই ট্রায়াল বিনা সরিষা 4 এটা বলতেছেন যে এটা খুব ভালো, ফলন ভালো, কিন্তু এবছর যদি কোনো কারণে আপনার জন্য আপনাকে আমি ছেড়ে দিচ্ছি আমার প্লটটা, এক্সটেনশন অফিসের জন্য আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু যদি কোনো কারণে ফলনটা কম হয় এটা তাহলে দায়ভারটা কে বহন করবে? কারণ কৃষকের ওই জমিটাই সম্বল, ওই ফসলের আয় দ্বারাই তার জীবনযাপন চলে। তখন সে রিস্কটা কে বহন করবে? এমন কি কখনো হয় যে হ্যাঁ, হতেই পারে। এটা আমি তোমাদের লিমিটেশন দেখাবো, রেজাল্ট ডেমনস্ট্রেশনের তো লিমিটেশন থাকতেই পারে, সবসময় হয় তা না, এক দুইবার তো নেগেটিভ রেজাল্ট আসতেই পারে। সেটা কিন্তু সবসময় যে ভ্যারাইটির কারণে সেটা কিন্তু না, অনেক সময় হয় যে কিছু ইন্টারকালচার অপারেশনের হয়তো ভুল হতে পারে, কিংবা ওয়েদার কন্ডিশন, বা অনেকে কি অনেক সময় প্রতিবেশী অনেক সময় ক্ষতি করে ফেলতে পারে তোমার ক্ষেতের, অনেক কারণে কিছু না কিছু রিস্ক থাকে। কিন্তু ফার্মারকে রিস্কটা নিতে হবে, তাকে কি এগিয়ে আসতে হবে যে ঠিক আছে যা হোক তা হোক, যেহেতু নতুন একটা প্রযুক্তি আসছে তাহলে আমি দেখিয়ে নিব। তোমাকে কি হতো, এগুলোই হচ্ছে মডেল ফার্মার, বা এরাই হচ্ছে লোকাল লিডার, আইডিয়াল ফার্মার। তারা তারা হচ্ছে রিস্ক নিতে পছন্দ করে, যে ঠিক আছে যা হোক, ক্ষতি হোক লাভ হোক, দেখি আমার প্লটে দিয়ে দেখেন। তাহলে আমি এখন তোমাদের একটু ডিটেলস জানাবো, তোমরা যেটুকু বুঝলা যে ফলাফল প্রদর্শনী, যে কোনো একটা প্রযুক্তির যে কোনো একটা ভালো দিক, সেটার হচ্ছে আমি একেবারে নিজের চোখে যেন ফার্মার দেখতে পারে, এর জন্য আমাকে কি করতে হবে, ফলাফল প্রদর্শনী প্লট গুলা ফার্মারের কাছাকাছি তার কোনো প্রতিবেশীর প্লটে বা তার নিজের প্লটে প্রদর্শন করে দেখাতে হবে আমার। গত ক্লাস ছিল হচ্ছে কি মেথড, আর আজকেটা হচ্ছে ফলাফল। তাহলে রেজাল্ট ডেমনস্ট্রেশন মানে অলরেডি তোমরা বুঝে গিয়েছো, আমি একটু আবারও বলতেছি যে the result demonstration is a visual teaching technique when the results of a technology or innovation are shown to the farmers. যখন কোনো একটা টেকনোলজির রেজাল্ট বা কোনো একটা উদ্ভাবন, ইনোভেশন মানে হচ্ছে কোনো একটা উদ্ভাবন বা আবিষ্কার, নতুন কিছুর আমি রেজাল্টটা ফার্মারকে চোখে, নিজের চোখে বা ভিজুয়ালি দেখাতে চাই, তখন আমাকে রেজাল্ট ডেমনস্ট্রেশন দিতে হবে। A trained farmer carries on the improved practice under the supervision of extension worker. এই যে দেখো, একজন ফার্মারের প্লটে এই প্র্যাকটিসটা করা হবে, যে টেকনোলজিটা আমি নতুন ভাবে ইন্ট্রোডিউস করতে চাচ্ছি ওই উপজেলায়। কে সুপারভাইজ করবে? একজন এক্সটেনশন ওয়ার্কার। একজন এক্সটেনশন ওয়ার্কার পুরো প্রসেসটা, যতদিন ক্রপটা লাগানো থেকে শুরু করে, জমি তৈরি থেকে শুরু করে একদম হারভেস্ট পর্যন্ত, একজন এক্সটেনশন ওয়ার্কার সেটা সুপারভাইজ করবে ওই ফার্মারকে, ওই টেকনোলজিটা তার ফিল্ডে যেন ভালো মতো হয়। পরবর্তীতে সেটা এই গ্রুপ অফ ফার্মারকে ডেকে দেখানো হবে যে দেখেন আপনারা আছেন, আপনাদেরই প্রতিবেশী, আপনাদেরই একজন ভাই, আপনাদের পাশেরই একজন, উনার প্লটে আমরা এটা করে সাকসেসটা পেয়েছি।
তখন এই গ্রুপ, এটা যেহেতু গ্রুপ টেকনিক, এই গ্রুপ অফ ফার্মার্স আসবে এবং এসে তারা সেটার ফলাফলটা নিজের চোখে দেখবে এবং সে টেকনোলজিটা নিতে তারা আগ্রহী হবে। এটা হচ্ছে উপজেলা এগ্রিকালচার অফিস বা এক্সটেনশন অর্গানাইজেশনের একটা টিচিং প্রসেস, টিচিং মেথড। এটা একটা গ্রুপ টিচিং মেথড, রেজাল্ট ডেমনস্ট্রেশন। কিন্তু প্র্যাকটিসটা তুমি অনেক সময় কি একজন ফার্মারের বা একই উপজেলার 2-3 জন ফার্মারকে দিতে পারো। একই প্রযুক্তি, একই প্রসেস, সবকিছুই তুমি একটা গ্রামের 3-4 জায়গায় একই মতো একই সময় শুরু করতে পারো 3-4টা প্লটে। তাহলে সুবিধা কি হবে বলো? 3-4টা প্লটে দিলে একই জিনিস, কি সুবিধা? ম্যাম ফলাফলটা ভেরিয়েশন বা কোনো একসাথে ইভ্যালুয়েট দেখা যাবে ম্যাম। কোনো জায়গায় হয়তো বা বেশি হবে প্রোডাক্ট। ভেরিয়েশনটা খুব বেশি না। দেখা যাচ্ছে কি একজন ফার্মারকে দিলে অনেক সময় অনেকের মন খারাপ থাকতে পারে, 3-4 জনকে দিলে বা 5 জনকে একই জিনিস, একই প্রযুক্তি, কিন্তু 4-5 জনের প্লটে আমি ডেমনস্ট্রেশন দিলাম। একটা গ্রাম যদি অনেক বড় হয়, তোমরা বিষয়টা খেয়াল করো, একটা গ্রাম যদি অনেক বড় হয়, অনেক ফার্মার থাকে, সেক্ষেত্রে কি তুমি 4-5 জায়গায় দিলে কি হবে? অনেককে বোঝানো অসুবিধা হবে না। তো তুমি পুরো গ্রামে একটা মাত্র প্লট দিয়েছো, প্রদর্শনী প্লট একটা, তাহলে তুমি এতগুলো ফার্মারকে কিভাবে একদিনে দেখাবা? কাজে তুমি 4-5 জায়গায় দিলে, তুমি 4-5 জায়গায় 4-5 দিন তুমি তাদেরকে ফলাফলগুলো দেখাইলে, তাহলে এটা অল্প অল্প করে গ্রুপে দেখানো সম্ভব হয় এবং 4-5 জন ফার্মারকে দিলে ওদের মধ্যে মনোকষ্ট একটু কম থাকে। কারণ সবাই তো রিস্ক নিতে চায় না, আবার 2-3 জন অনেক সময় হয়ে যায় যে আমরা আমাদের প্লটে দেন, আমাদের প্লটে আমরা করতে চাই। সেক্ষেত্রে 4-5 জনকে দিলে, মানে তোমার গ্রামের এরিয়া কতটুকু, তোমার যদি মনে হয় একটা উপজেলায় একটা গ্রামে অনেক ফার্মার, তাহলে অনেককে দেখাতে হবে আমার প্রদর্শনীটা। সেক্ষেত্রে তুমি, আর যদি মনে হয় না ছোট এলাকা, ছোট মানে অত বেশি লোককে দেখাতে হবে না, সেক্ষেত্রে একটা প্লটেই রেজাল্ট ডেমনস্ট্রেশন দিলে ভালো। কিন্তু পাশাপাশি না, তুমি একটা গ্রামের এরিয়া চিন্তা করে 2-3 জায়গায় তুমি এই রেজাল্ট ডেমনস্ট্রেশন প্লটটা সেট করতে পারো। It shows the visible proof to a selected audience and the benefit of seeing improved practices. তাহলে যেহেতু আমি বারবার বলছি যে আমি নিজের চোখে দেখে বিশ্বাস করে নিব, আমি আগে নিব না। আমরা কিন্তু বলি, তোমার নিজেদের ক্ষেত্রেও চিন্তা করো, যে কোনো কিছু কিনতে গেলে বা যে কোনো বিষয় সম্পর্কে আমরা বলি যে না, আমি নিজের চোখে আগে দেখবো এটা ভালো কি মন্দ, না হলে আমি কিন্তু নিব না। সেরকম তাহলে রেজাল্ট ডেমনস্ট্রেশন একটা ভিজিবল প্রুফের মতো কাজ করে এবং এই প্র্যাকটিসটার বেনিফিট দেখার পরেই, নিজের চোখে দেখার পরেই কৃষক কিন্তু সে টেকনোলজিটা নিজে করতে আগ্রহী হয়, ফলাফলটা নিজের চোখে দেখে। এই যে দেখো, এরকম একটা প্রদর্শনী প্লট কিন্তু দেওয়া লাগবেই। এটা একটা হচ্ছে প্রসিডিওর, আমি তোমাদের দেখাবো যে এটা তোমাদেরকে দিতেই হবে যখন তুমি একটা নতুন কোনো ভ্যারাইটি ফিল্ডে ফার্মারদের জন্য ইন্ট্রোডিউস করতে চাচ্ছ। তখন তোমাকে একটা প্রদর্শনী প্লট করতে হবে এবং সেখানে একটা সাইনবোর্ড লাগাতে হবে যে কারা করতেছে, এটা কোন জাতের, এটা কবে শুরু হয়েছে, শেষে তারিখ, স্থান সব দিতে হবে। তারপর দেখো কি গ্রুপ অফ ফার্মার্স কে এখানে ডেকে ফলাফলটা দেখানো হচ্ছে। আচ্ছা দেখো এখন যে টাইপস অফ রেজাল্ট ডেমনস্ট্রেশনের টাইপস, 4 ধরনের রেজাল্ট ডেমনস্ট্রেশন আছে। একটা হচ্ছে শর্ট ডিউরেশন, লং ডিউরেশন, সিঙ্গেল প্র্যাকটিস, মোর প্র্যাকটিসেস। আচ্ছা, শর্ট ডিউরেশন রেজাল্ট ডেমনস্ট্রেশন, আমি যদি কোনো কিছুর ফলাফলটা অল্প সময়ে আমার যারা টার্গেট অডিয়েন্স মানে হচ্ছে যারা ফার্মার, তাদেরকে আমি দেখাতে পারি অল্প সময়ের মধ্যেই। যেমন কি দেখো, আমি যদি এক্সাম্পলটা একটু তোমরা খেয়াল করো, কিভাবে একটা জমি সঠিকভাবে তৈরি করতে হয় আমার ফার্মাররা জানে না। এই কারণে হয় কি, তাদের ক্ষেতে পোকার আক্রমণ বেশি হয়, তাদের জমির উর্বরতা কমে যাচ্ছে, তাদের হচ্ছে জমিতে ফলন কম হচ্ছে। কাজেই যেটা তুমি অ্যাজ অ্যান উপজেলা এগ্রিকালচার অফিসার তুমি এটা নোটিস করেছো যে আসলে ওই উপজেলার মানুষের আসলে জমির উর্বরতা কমে যাচ্ছে বা ফলন কমে যাচ্ছে, কেন? তুমি খেয়াল করলা যে তাদের আসলে ল্যান্ড প্রিপারেশন যে প্র্যাকটিসটা তারা করে সেখানে প্রবলেম আছে। তখন তুমি কি করতে পারো, তাদেরকে ল্যান্ড প্রিপারেশনটা তুমি দেখাই দিতে পারো, ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন করে, তারপরে হচ্ছে কি কিভাবে জমিটা সুন্দর করে, মানে নিয়ম অনুযায়ী হয়তো তারা কোনো মেশিনারি ব্যবহার করে বা যে কোনো কিছু করে তুমি সেটা রেজাল্টটা দেখাতে পারো যে আপনারা আগে যেভাবে ল্যান্ড প্রিপারেশন করতেন সেটার চাইতে এখন যেভাবে ল্যান্ড প্রিপারেশন করবেন এটাতে ফলন বেশি হবে ধান চাষের জন্য। কাজে তুমি সেটা রেজাল্টটা তুমি অল্প সময় দেখাতে পারছো যে দেখেন কিভাবে ল্যান্ড প্রিপারেশন ফর রাইস কালটিভেশন, এভাবে ল্যান্ড প্রিপারেশন করলে ফলনটা আপনারা বেশি পাচ্ছেন। রেজাল্টটা কিন্তু ফার্মার কি অল্প সময় পাচ্ছে। কিন্তু দেখো লং ডিউরেশন কোনটা,
কোন একটা ক্রপ ভ্যারাইটি তুমি যদি ডেভেলপ করতে চাও, আগের ক্রপে পোকার আক্রমণ হতো, এখনকার ক্রপে পোকার আক্রমণ হবে না, তুমি এটা দেখাতে চাইতেছো ফিল্ডে, তাহলে তোমাকে কি এটা একটা ব্রিডিং প্রসেস, এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার, অল্প সময়ের মধ্যেই কিন্তু তুমি রেজাল্টটা ফার্মারকে দেখাতে পারবে না, এটা করতে তোমাকে অনেক সময় লাগতে পারে, 1 বছর 2 বছর, কাজে এটা হচ্ছে লং ডিউরেশন রেজাল্ট ডেমনস্ট্রেশন। তারপর যখন তুমি কোন একটা সিঙ্গেল প্র্যাকটিস ফার্মারকে দেখাবা, কোন একটা সিঙ্গেল প্র্যাকটিসের রেজাল্ট ফলাফলটা আগেরটা চাইতে ভালো, যে কিভাবে একটা ফার্টিলাইজার হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসিডিউর, আগে ফার্টিলাইজার অ্যাপ্লাই করে যে ফলাফলটা পাওয়া যেত সেটা চাইতে এইভাবে অ্যাপ্লিকেশন ফার্টিলাইজার যদি আপনি ক্রপ ফিল্ডে দেন আপনার ফলন বেশি হবে, বা আপনার হচ্ছে সারের অপচয়টা কম হবে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে এটা সিঙ্গেল প্র্যাকটিস রেজাল্ট ডেমনস্ট্রেশন। তারপর হচ্ছে কি মোর প্র্যাকটিস। ম্যাম এটা শুনতে পাচ্ছি কেন? ইন্টারকালচারাল অপারেশন সম্পর্কে তোমাদের আইডিয়া আছে? ইন্টারকালচারাল অপারেশন জি ম্যাম। কি কি আছে বলো, একটা ক্রপ প্রোডাকশনে কি কি Weeding, ম্যাডাম Weeding, উইডিং, থিনিং, গ্যাপ ফিলিং, মালচিং, আর্থিং আপ। হ্যাঁ, অনেক কিছু শিখে গেছো তোমরা অ্যাগ্রোনমিতে নাকি? জি ম্যাডাম। তাহলে হচ্ছে মোর প্র্যাকটিস, একটা ক্রপ প্রোডাকশন করতে যে এই যে দেখো ল্যান্ড প্রিপারেশন, উইডিং, তারপর হচ্ছে গ্যাপ ফিলিং, মালচিং, এই ওভারঅল ফার্টিলাইজেশন, এই ওভারঅল যে প্যাকেজিংটা আছে একটা কমপ্লিট, তুমি তার প্রতিটা ধাপেই তুমি নতুন নতুন টেকনোলজি প্রয়োগ করে একটা মানে ওভারঅল প্যাকেজেই তুমি নতুন নতুন টেকনোলজি প্রয়োগ করতে পারো, যে আপনি ল্যান্ড প্রিপারেশনের সময় এক ধরনের টেকনোলজি ব্যবহার করবেন, ফার্টিলাইজারের সময় এই সেই কমপ্লিট প্যাকেজ। এটা ক্রপ প্রোডাকশনের প্রতিটা যে ইন্টারকালচার অপারেশন আছে তুমি সবগুলো ধাপে নতুন টেকনোলজি ব্যবহার করে সেটার ফলাফলটা আলটিমেটলি কৃষককে দেখাতে পারো, সেটা হচ্ছে কি মোর প্র্যাকটিসেস রেজাল্ট ডেমনস্ট্রেশন। একটা প্র্যাকটিসের উপরে তুমি রেজাল্ট ডেমনস্ট্রেশন দেখাতে পারো, বা কমপ্লিট ওভারঅল একটা ক্রপ প্রোডাকশন করতে যে সকল ইন্টারকালচারাল অপারেশন লাগে প্রতিটা ধাপে নতুন নতুন টেকনোলজি ব্যবহারের ফলে ফার্মারের যে আলটিমেট রেজাল্টটা হয় সেটাও তুমি দেখাতে পারো, যে আপনি দেখেন পুরো প্রসেসটা আমি আপনাকে দেখালাম, পুরো প্রসেসে আপনি নতুন টেকনোলজি ব্যবহার করেছেন দেখে আপনার আলটিমেটলি ক্রপ প্রোডাকশনটা বেড়েছে বা আপনার কস্ট অফ প্রোডাকশনটা কমে গিয়েছে, সেটাও তুমি দেখাতে পারো। A successful demonstration can produce positive results for the extension workers by creating confidence in their ability. মেথড ডেমনস্ট্রেশন এবং রেজাল্ট ডেমনস্ট্রেশন দুই ক্ষেত্রেই যখন সাকসেসফুলি সেটা কমপ্লিট করা হয়, ইভেন তোমাদের ক্ষেত্রেও তোমাদের যখন মনে হয় যে না আমি সাকসেসফুলি ক্লাসটা শেষ করতে পারছি, আমার মোবাইলে কোনো মানে চার্জের প্রবলেম হয়নি, ইন্টারনেটের প্রবলেম হয়নি, তখন কি মনে হয় যে না আসলে আমি পারবো, আমার যে কোনো কাজ সাকসেসফুলি শেষ করতে পারলে কিন্তু আমাদের মধ্যে একটা কনফিডেন্স ডেভেলপ করে। একইভাবে যে কোনো ডেমনস্ট্রেশন শেষ করার ফলে যদি পজিটিভ রেজাল্ট আসে, পজিটিভ রেজাল্ট, সেক্ষেত্রে কিন্তু কি হয় এক্সটেনশন ওয়ার্কারদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হয় যে না আমি আমার যে কাজটা আছে, আমার যে দায়িত্ব হচ্ছে যে কোনো টেকনোলজি ডিসেমিনেট করা ফার্মারদের কাছে, সেটা আমি করতে পারছি, সাকসেসফুলি আমি করতে পারছি। তাহলে হচ্ছে আমি গত ক্লাসে শিখিয়েছিলাম তোমাদের যে প্রসিডিউর অফ মেথড ডেমনস্ট্রেশন, একইভাবে দেখো প্রসিডিউর অফ রেজাল্ট ডেমনস্ট্রেশন। এখানে হচ্ছে তিনটা প্রসেস, নাম্বার 1 প্ল্যানিং এন্ড প্রিপারেশন, নাম্বার 2 ইমপ্লিমেন্টেশন, আর নাম্বার 3 কি ছিল বলো? ফলো আপ। হ্যাঁ, তোমাদের তো ভালো মনে আছে। তাহলে প্ল্যানিং এর মধ্যে কি কি বিষয় যাবে দেখো, অ্যানালাইজিং ফার্মার্স সিচুয়েশন, তোমাকে ফার্মারের সিচুয়েশনটা অ্যানালাইসিস করতে হবে, যে তুমি কোন ফার্মারের প্লটে রেজাল্ট ডেমনস্ট্রেশনটা দেবা। কারণ হচ্ছে কি স্মল ফার্মার, আমি একটু আগে বললাম যারা স্মল ফার্মার তাদের দেখা যায় কি জমির পরিমাণ খুবই কম থাকে, ওই জমির ফলনের উপরই তাদের লাইভলিহুডটা ডিপেন্ড করে। কাজে কোনো কারণে যদি রেজাল্ট ডেমনস্ট্রেশনের রেজাল্টটা ফল করে নেগেটিভ হয় বা রেজাল্টটা সাকসেসফুল না হয়, সেক্ষেত্রে কিন্তু ওই ফার্মার ইকোনমিক্যালি মানে লস হয়ে যাবে ফার্মারের। কাজে আমরা চেষ্টা করবো অনেক সময় রেজাল্ট ডেমনস্ট্রেশন দেওয়া হয় কি যাদের একটু জমি ভালো আছে, ভালো জমি হয়তো অনেক সময় লার্জ ফার্মারদের, বা তুমি চিন্তা করবা যে ফার্মারের আসলে সোসিও ইকোনমিক কন্ডিশন কেমন। এক কথা হচ্ছে ওভারঅল তুমি যে ফার্মারের প্লটে দিতে চাচ্ছ বা যে কয়জন ফার্মারের প্লটে তুমি রেজাল্ট ডেমনস্ট্রেশনটা দিতে চাচ্ছ তাদের ওভারঅল সিচুয়েশন, তাদের এডুকেশন কোয়ালিটি, তাদের সোসিও ইকোনমিক কন্ডিশন, তারপরে হচ্ছে তাদের মেন্টালিটি,
তাদের কালচার, তাদের কোনো বিষয়ে কোনো কনফিউশন আছে কিনা, ওভারঅল সিচুয়েশনটা তুমি অ্যানালাইসিস করবা। কাউকে কিন্তু জোর করে তুমি রেজাল্ট ডেমনস্ট্রেশন বা যে কোনো টেকনোলজি কিন্তু চাপিয়ে দেওয়া যাবে না। আমি বারবার বলছি এক্সটেনশন কিন্তু হচ্ছে কি মোটিভেশনের মাধ্যমে কাজ করতে হবে। কাজেই ফার্মারদেরকে তুমি তারা যদি নিতে আগ্রহী হয় তাদেরকে তুমি প্রথমে বোঝাবা যে এটা টেকনোলজিটা আগেরটা চাইতে ভালো। আমি আপনাদেরকে একটা ফলাফলের মাধ্যমে দেখাতে চাচ্ছি, আপনাদের প্লটটা আমি রেজাল্ট ডেমনস্ট্রেশন প্লট হিসেবে ব্যবহার করতে চাই। তারা যদি রাজি হয় দেন তাদের ওভারঅল সিচুয়েশনটা তোমাকে অ্যানালাইসিস করতে হবে। ম্যাম একটা কোশ্চেন। হ্যাঁ বলো। ম্যাম যদি কোনো ফার্মারের কোনো বাই চান্স কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কি সেই ক্ষতিপূরণটা দিতে হয়? তাহলে সে ক্ষতিপূরণ আসলে ওরকম ইকোনমিক্যালি দেওয়া হয় কিনা সে বিষয়ে আসলে কনফিউশন আছে। আসলে এক্ষেত্রে উপজেলা এগ্রিকালচার অফিসের দেওয়া উচিত। এখন অনেক সময় কিন্তু কি ফার্মার উপজেলা এগ্রিকালচার অফিস যদি দিতে রাজি না হয়, আসলে আমাদের দেশের প্রেক্ষাপট তো তোমরা বুঝতে পারছো। অনেক সময় ফার্মাররাই বাইরের উন্নত দেশের কথা যদি আমি চিন্তা করি, কৃষকরা দেখবা যে কি ওরাই হচ্ছে দেশের নীতি নির্ধারক, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপট কিন্তু উল্টা। হয়তো গভর্নমেন্ট থেকে দেওয়া হয়ে থাকে বাজেট যে ফার্মারের ক্ষতিপূরণ দিতে হবে, কিন্তু আসলে সেভাবে দেওয়া হয় কিনা অনেক উপজেলায় কিন্তু তোমাদের যখন আমরা লেভেল 4 সেমিস্টার 1 তোমাদের কিন্তু একটা ফিল্ড ট্রিপ থাকে। তোমরা হয়তো যেহেতু এখন অনেকে জানো বা অনেকে জানো না, এক্সটেনশন ডিপার্টমেন্ট থেকে একটা কিন্তু কি 7 দিনের ফিল্ড ট্রিপ থাকে একটা উপজেলায়। ম্যাম তেমন 1 2 তে নাই? না 1 2 তে নাই। এটা লেভেল 4 সেমিস্টার 1 এ যখন তোমরা এক্সটেনশন পড়বা তখন তোমাদের ফিল্ড ভিজিটের সুযোগ আছে। ওখানে গেলে তোমরা অনেক কিছু জানতে পারবে, রিয়েল সিচুয়েশন। অনেক ফার্মার অভিযোগ, অনেক উপজেলা এগ্রিকালচার অফিসার অনেক অ্যাক্টিভ, বাট অনেক উপজেলা এগ্রিকালচার অফিসার ফার্মারদের সাথে মানে জানেই না যে আসলে উপজেলা এগ্রিকালচার অফিসার কে, বা ওই যে সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার এসএও নাম শুনেছো তোমরা? জি ম্যাডাম। ইয়েস ম্যাম। হ্যাঁ, যারা হচ্ছে ডিপ্লোমা কৃষিবিদ, ডিপ্লোমা কৃষি আছে না, তোমরা তো হয়তো জানো, তোমাদের আশেপাশের অনেকে হয়তো পড়াশোনা করে ডিপ্লোমা কৃষি। যারা ডিপ্লোমা কৃষিতে পড়াশোনা করে তারা কিন্তু জব নাই কোথায়, সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার এসএও। তারা হচ্ছে সেকেন্ড ক্লাস অফিসার হয়। কিন্তু তোমরা যারা যে কৃষিবিদ হচ্ছ পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে, তারা হচ্ছে কি বিসিএস ক্যাডারের মাধ্যমে তোমাদের এন্ট্রি পোস্ট কোনটা? কৃষি ক্যাডারে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। হ্যাঁ, এগ্রিকালচার এক্সটেনশন অফিসার। একেবারে ফার্মারের সাথে সরাসরি কাজ করে হচ্ছে কি সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার এসএও, যারা হচ্ছে ব্লক সুপারভাইজার নামে আগে পরিচিত ছিল, এখন তাদেরকে বলা হয় সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার। তারা হচ্ছে ডিপ্লোমা কৃষিবিদ। তারা হচ্ছে সরাসরি ফিল্ডে ফার্মারের সাথে কাজ করে। তারা যদি প্রবলেম সলভ করতে না পারে বা যে কোনো প্রবলেম হলে তারা এগ্রিকালচার এক্সটেনশন অফিসারের সাথে কনসাল্ট করে। এগ্রিকালচার এক্সটেনশন অফিসার কোনো কারণে মানে প্রবলেম সলভিং এ ব্যর্থ হলে উনি উপজেলা এগ্রিকালচার অফিসারের সাথে মানে কথা বলেন। এভাবে কিন্তু কাজগুলো হচ্ছে ফিল্ডে। কিন্তু অনেক উপজেলায় গেলে দেখা যায় কি আসলে বলে যে আমাদের এখানে তো কে সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার আমি জানি না। তোমরা নিজেদের উপজেলায় খোঁজ নিয়ে দেখবা, তোমাদের যারা কৃষি কাজ করে অনেকে হয়তো ফ্যামিলিতে বাবা বা চাচা আত্মীয় স্বজন করে, তোমরা খোঁজ নিয়ে দেখবা যে বলবে যে না এগ্রিকালচার অফিসারদেরকে আমরা চিনি না, এক্সটেনশন অফিসারকে আমরা চিনি না, এসএও তো আসেই না। এই অভিযোগগুলো কিন্তু অনেক সময় ফার্মাররা করে থাকে। আবার অনেক উপজেলায় কিন্তু চিত্র ভিন্ন। অনেক উপজেলার এগ্রিকালচার অফিসার অনেক অ্যাক্টিভ, সেই উপজেলাগুলো কিন্তু কি কৃষিতে অনেক বেশি এগিয়ে গিয়েছে। আসলে ফার্মারের যদি তুমি যে প্রশ্নটা করেছো, যদি আসলে ফার্মারের লস হয় সেটা অবশ্যই আসলে এগ্রিকালচার অফিসকে বহন করা উচিত। এখন সব উপজেলায় বহন করা হয় কিনা এ বিষয়ে কিন্তু আমার মানে সন্দেহ আছে। মানে হায়ার লেভেল থেকে দেওয়া হয় কিন্তু নিচে আস্তে আস্তে 9/6 হয়ে যায়। হ্যাঁ, এরকম বিষয়টা হয়। কাজে কিন্তু আচ্ছা। ফার্মার আলটিমেটলি মানে লসের শিকার হয়। আগে কিন্তু বলে দেওয়া হয় না যে আপনাকে দিবই, এরকম কিন্তু কোনো সিকিউরিটি আসলে দেওয়া হয় না। আর অনেক সময় আসলে আরেকটা বিষয় কি, তোমাদের রেজাল্ট ডেমনস্ট্রেশনের ফলাফলটা বেশিরভাগ ক্ষেত্রে সাকসেস হয়। হয়তো অল্প কিছু ক্ষেত্রে ওই যে আমি তোমাদের দেখাবো যে লিমিটেশন, হয়তো অনেক সময় ওয়েদার কন্ডিশন খারাপ। এখন এই যে আমপান হয়েছে সেখানে তো কারো হাত নাই, আছে? ম্যাম সেক্ষেত্রে অনেক কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। কৃষকদের কিন্তু প্রণোদনা দেওয়া হয় সরকার থেকে, তবে অনেক সময় খবরে বা নিউজ পেপারে দেখে থাকবা। হ্যাঁ ম্যাম দেখছি। হ্যাঁ, কৃষি প্রণোদনা কিন্তু দেওয়া হয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে কি ফার্মারের সিচুয়েশন তোমাকে অ্যানালাইসিস করতে হবে। তারপরে কি সিলেক্টিং রেলিভেন্ট প্রফিটেবল প্র্যাকটিস। আমি ফলাফল প্রদর্শনীটা দিচ্ছি কেন, যে আগের যে প্রযুক্তি আছে, আগের যে ভ্যারাইটি আছে সেটার চাইতে এটার কোয়ালিটি বা প্রোডাকশন কস্ট সবকিছু ভালো, বেটার। কিন্তু তুমি আগের পুরাতন টেকনোলজি আবার রেজাল্ট ডেমনস্ট্রেশন দিচ্ছ, সেটা কিন্তু দেওয়া যাবে না।
আগেও ফলন বেশি হতো, এখনো ফলন বেশি, এরকম না। মানে তোমাকে মোটামুটি চেষ্টা করতে হবে কি আগের প্র্যাকটিস বা আগের যে ভ্যারাইটি, আগের যে টেকনোলজি, সেটা চাইতে এখন তুমি যেটা ফলাফল প্রদর্শনী দিতে চাচ্ছ সেটা মোর প্রফিটেবল। আবার কি রেলিভেন্ট এক্সটেনশন, আমি বারবার বলছি, তোমার অডিয়েন্স সিলেক্ট করার ক্ষেত্রে, তোমার যে টপিকস এর উপরে তুমি মেথড ডেমনস্ট্রেশন বা রেজাল্ট ডেমনস্ট্রেশন দিতে যাচ্ছ, সবসময় কি রেলিভেন্ট হতে হবে। ওই এলাকার ফার্মারদের জন্য যেটা দরকার নাই, সেটা তো সে ধরনের টেকনোলজি, সে ধরনের ভ্যারাইটি, সে ধরনের প্র্যাকটিস তোমাকে মাঠে দেওয়া যাবে না। Selecting a few responsible and cooperative farmers who have adequate resources or facilities and acceptance in the community. এই যে দেখো, প্ল্যানিং এন্ড প্রিপারেশনের মধ্যে কি বলছে, তোমাকে কি একজন বা কিছু দায়িত্বশীল এবং কোঅপারেটিং ফার্মার, যারা নিজেরা করতে আগ্রহী, যারা এটাকে সিরিয়াসলি নিয়েছে যে না আমার প্লটে করা হচ্ছে, আমি এটা সিরিয়াসলি, এটা সাকসেসটা নিজেও দেখতে চাই, আমি আমার সবাই আমার যে এলাকার ফার্মার আছে তাদেরকেও আমি দেখাতে চাই। অবশ্যই তাকে দায়িত্বশীল এবং কি সহযোগী মনোভাব হতে থাকতে হবে যে ফার্মারের, তার প্লটে কিন্তু আমরা দিব। আবার কি দেখো, আমি আগে বলেছি স্মল ফার্মারদের প্লটে না দেওয়াই ভালো। এই যে দেখো কি বলছে, হু হ্যাভ অ্যাডিকুয়েট রিসোর্সেস, যাদের মোটামুটি কি আরো 1-2টা জমি আছে, এই জমির লস হইলেও তাদের খুব বেশি ইফেক্ট হবে না। এন্ড অ্যাকসেপ্টেন্স ইন দ্য কমিউনিটি, এটা কেন দরকার বলো তো? তার কথা যেন সবাই মানে, তাকে মানে সম্মান করে, এরকম একটা বিষয়। হ্যাঁ, এই যে বিষয়টা দেখো যে না, সম্মান বলতে কি সবসময় টাকা পয়সা থাকলে সম্মান হবে সেই বিষয়টা কিন্তু না, তার সমাজে তার গ্রহণযোগ্যতা থাকতে হবে। মর্যাদাটা তার, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, গ্রহণযোগ্যতা। সোসাইটিতে একটা তার অবস্থান আছে। তাহলে আমরা কি মনে করবো যে না ওই রহিম ভাই তার প্লটে এটা করছেন, তার মানে কি অবশ্যই এটা ভালো, না হলে তো উনি এটা করতে দেওয়ার কথা না ওনার প্লটে, এরকম একটা আস্থা, বিশ্বাস, মর্যাদা। উনার প্লটে যখন এটা করা হচ্ছে তার মানে অবশ্যই এটা ভালো, না হলে তো উনি এটা গ্রহণ করতেন না। এই যে বিষয়টা, কাজে এরকম লোকের, এরকম ফার্মারের প্লটে যদি তুমি রেজাল্ট ডেমনস্ট্রেশনটা করতে পারো, তাহলে কি হবে সেটার মানে মানুষ সহজে গ্রহণ করতে চাইবে। কাজে তোমাকে প্ল্যান করবা, তুমি রেজাল্ট ডেমনস্ট্রেশন দেওয়ার সময় তোমাকে কিন্তু এটা প্ল্যানিং করতে হবে, তুমি কার প্লটে দিচ্ছ। তারপরে দেখো কি সিলেক্টিং সুইটেবল লোকেশন, তোমাকে লোকেশনটা ঠিক মতো ঠিক করতে হবে। একেবারে গ্রামের এক কোনায় কিন্তু না, তোমাকে এমন জায়গায় দিতে হবে যেন কি মানুষের সহজে চোখে পড়ে। হয়তো তুমি একটা কোনো গ্রামের মাঝখানে বা 2-3-4-5টা যদি একসাথে দিতে চাও, তাহলে কি মানে এরিয়াটা ভাগ করে করে তুমি দাও, যেন কি সবাই সবারই হয়তো চলাচলের পথে, যাতায়াতের পথে সবারই চোখে পড়ে, বা সবাই যেন সহজে সেখানে যেতে পারে। প্রিপেয়ারিং এ ক্যালেন্ডার অফ অপারেশনস, তারপরে কি করতে হবে তোমার, যে তুমি একটা টেকনোলজি দেওয়ার, ধরো শীতকালীন সবজি চাষের উপরে তুমি রেজাল্ট ডেমনস্ট্রেশন দিতে যাচ্ছ, সেক্ষেত্রে তোমার আগে থেকে কাজগুলো ভাগ করে নিতে হবে, যেহেতু শীতের শুরু। আচ্ছা, তোমরা ক্রপিং সিজন কয়টা আইডিয়া আছে পর্যন্ত বলো তো? ক্রপিং সিজন ম্যাডাম 3টা। রবি, খরিফন, খরিফ 2। হ্যাঁ, ভেরি গুড। রবি সিজন শুরু হয় কখন থেকে, কোন মাস থেকে? শীতকালে শীতকাল তো কোন মাস থেকে শুরু হয় বলো? 15 অক্টোবর। 15 অক্টোবর নভেম্বর থেকে 15 ফেব্রুয়ারি। ম্যাম, 15 অক্টোবর থেকে শুরু। 15 অক্টোবর থেকে হ্যাঁ, অক্টোবর থেকে শুরু হবে, 15 অক্টোবর থেকে অক্টোবরের মাঝে 15 মার্চ। মার্চ পর্যন্ত যাবে। এটা হচ্ছে রবি সিজন। তাহলে আমি যদি রবি ক্রপ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ল্যান্ড প্রিপারেশন শুরু করতে হবে কোন মাসে? ম্যাম ল্যান্ড প্রিপারেশন তাহলে অক্টোবরের একটু আগেই শুরু করতে হবে। হ্যাঁ, এই যে বিষয়টা বলা হচ্ছে যে তোমার ক্রপের ভ্যারাইটি অনুযায়ী কখন কোনটা চাষ করবা, সেটা তোমাকে এই যে ক্যালেন্ডার মানে একটা পঞ্জিকা আকারে করতে হবে, যে আমি কোন মাসে ল্যান্ড প্রিপারেশন করব, কোন মাসে সিড বপন করব, কোন মাসে আমি আগাছা পরিষ্কার করব, কখন সেচ দিতে হবে, এগুলো তোমাকে আগে থেকে প্রিপারেশন নিয়ে নিতে হবে ওই ক্রপ ভ্যারাইটি অনুযায়ী। খরিফ হলে খরিফের সময়টা, খরিফ 2 হলে ওই সময়টা, কাজে কখন কোন অপারেশনটা, ইন্টারকালচার অপারেশনটা তুমি করবা, সেটা যেন তোমার ঠিকঠাক করা থাকে। ম্যাডাম, সিলেক্টিং রিলেভেন্ট, এটা কি বললেন ম্যাম? কোনটা? 2 নম্বরটা। ও আচ্ছা, সিলেক্টিং রেলিভেন্ট প্রফিটেবল প্র্যাকটিস। আমি যেটা বলতে চাচ্ছি, তোমাকে তুমি যখন ফলাফল প্রদর্শনী দিবা, অবশ্যই যে আগের যে টেকনোলজির বিপরীতে তুমি দিচ্ছ, ধরো আমি যে তোমাদেরকে একটা দেখালাম যে বিনা সরিষা 4, ওটার আগে হয়তো ছিল বিনা সরিষা 3 সাপোজ, তাহলে ওটার চাইতে কোনো না কোনো দিকে যেন বিনা সরিষা 4 এর বেনিফিটটা থাকে। বুঝতে পারছো কিনা? জি ম্যাম। হয়তো ফলনের দিক দিয়ে হোক বা কি
অল্প সময়ে ফলন বেশি হয়, অল্প সময়টা হয়তো আগের বিনা সরিষা 3 মাস সময় লাগতো ফলন আসতে, কিন্তু বিনা সরিষা 4 হয়তো কি লাগতেছে 2.5 মাস লাগতেছে। তাহলে কি এটা বেনিফিট কিনা বলো? জি ম্যাম। কাজে আগের টেকনোলজি বা ভ্যারাইটি চাইতে কোনো না কোনো দিক দিয়ে যেটা প্রফিটেবল সে প্র্যাকটিসটাই তোমাকে সিলেক্ট করতে হবে। একই ভ্যারাইটি একই বিনা সরিষা 3 আর বিনা সরিষা 4 কোনো পার্থক্য নাই, এরকম ধরো না দেওয়াই ভালো, কারণ একই তো। জি ম্যাম। কিন্তু তুমি যে কোনো একটা দিক দিয়ে যে প্রফিটেবল প্র্যাকটিস সেটাই তুমি ফিল্ডে দিবা ফলাফল প্রদর্শনের জন্য। তারপরে কি ইমপ্লিমেন্টেশন, তারপরে কি তুমি শুরু করলা অবজেক্টিভস এন্ড স্টেপস, ধাপে ধাপে তুমি শুরু করলা কাজগুলা। তোমার যে উদ্দেশ্য, তোমার উদ্দেশ্যটা কি? তোমার উদ্দেশ্য হচ্ছে আগেরটার চাইতে এখনকার ভ্যারাইটির ফলন বেশি, এটা যদি তোমার উদ্দেশ্য থাকে বা যে কোনো একটা উদ্দেশ্য তো রেখেই তো তুমি রেজাল্ট ডেমনস্ট্রেশনটা দিয়েছো, সেটা মাথায় রেখে তোমাকে স্টেপগুলো শুরু করতে হবে। এক কথা ইমপ্লিমেন্টেশন মানে কি? শুরু করে দেওয়া কাজটা। অর্গানাইজিং ম্যাটেরিয়ালস এন্ড ইকুইপমেন্টস, starting on the scheduled date and time, putting up suitable signboard। এই যে দেখো তোমাকে কি করতে হবে, একটা সাইনবোর্ড দিতে হবে সব বিবরণ দিয়ে, যেটা কোন জাত, কবে শুরু করেছো, এটা কারা কন্ডাক্ট করছে, সহযোগিতা করছে কারা, তোমাকে এই বিষয়গুলো দিতে হবে। অনেক সময় কি দেখা যায় না ওখানে যে বিনা, অনেক সময় কি হয় উপজেলা এগ্রিকালচার অফিস তো সহযোগিতা করে, আবার অনেক সময় হয় কি যে সকল ভ্যারাইটি বা টেকনোলজি বিনা বিনা বিনার অ্যাব্রিভিয়েশন কি জানো নাকি তোমরা? বিনা বাংলাদেশ বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার Nuclear এগ্রিকালচার। হ্যাঁ, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার। তাহলে কি তারা যদি অনেক সময় সহযোগিতা করতে পারে, যে হ্যাঁ তারাও বলতে পারে যে যেহেতু এই ভ্যারাইটিটা আমরা ডেভেলপ করেছি, এটার পুরো খরচটা রেজাল্ট ডেমনস্ট্রেশনের পুরো খরচটা আমরা বহন করব, করতেই পারে তারা। সবসময় যে উপজেলা এগ্রিকালচার অফিস বহন করবে তা কিন্তু না, অনেক সময় তারাও যদি করতে রাজি হয় তাহলে সাইনবোর্ডে কি লেখা থাকবে, সহযোগিতায় বাংলাদেশ কৃষি পরমাণু গবেষণা প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট, এভাবে থাকবে। কিন্তু তোমাকে সাইনবোর্ড অবশ্যই দিতে হবে রেজাল্ট ডেমনস্ট্রেশন করার সময়। Comparing the results of demonstrations with the farmers existing practices, কারণ আমি রেজাল্ট ডেমনস্ট্রেশনটা কেন করছি? কম্পেয়ার করার জন্য। আগের টেকনোলজি, আগের ভ্যারাইটি চাইতে এখনকার টেকনোলজি, এখনকার ভ্যারাইটিটা কোন দিক দিয়ে, কোন সাইডে আগেরটা চাইতে এখনকারটা ভালো, সেটা তোমাকে কম্পারিজন, তোমার মানে একটা দেখানোর মতো কম্পারিজন থাকতে হবে, যাতে করে তুমি ফার্মারকে দেখাতে পারো। ফার্মারকে তুমি যদি দেখানোর মতো পার্থক্য তুমি সৃষ্টি করতে না পারো, তাহলে তো তোমার প্রদর্শনী দিয়ে লাভ নাই। আগেরটার চাইতে এখনকারটা ভালো, কোন দিক দিয়ে ভালো? অল্প সময়ে এটা ফলন দেয়, বেশি ফলন দেয়, এটার ইন্টারকালচারাল অপারেশনটা মানে কম, খরচ কম লাগে, বা এটা হচ্ছে পোকা বিরোধী, বা এটাতে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত। যে কোনো একটা রেজাল্ট তোমার কম্পারিজন করার মতো রেজাল্টটা তোমাকে দেখাতে হবে ফার্মারকে। এটা হচ্ছে রেজাল্ট ডেমনস্ট্রেশন ইমপ্লিমেন্টেশনের সময় তোমাদের মাথায় রাখতে হবে। ফাইনালি হচ্ছে giving emphasis to the applicability of the new practice in farmers own situation। তারপরে কি করতে হবে, এমন ভাবে তুমি করবা যেন ফার্মার যখন নিজে করতে আগ্রহী হবে, সে যেন কি নিজের যে জমি আছে বা নিজের যে ফ্যাসিলিটিস আছে সে যেন সেটা চাষ করতে পারে। এমন কোন টেকনোলজি বা এমন কোন প্রদর্শনী তুমি দিবা না যেটা হচ্ছে ফার্মার নিজে নিজে করতে পারবে না পরবর্তীতে। তোমার ফলাফলটা দেখে যখন ফার্মার করতে আগ্রহী হবে, তখন যেন সে নিজে নিজে করতে পারে, সেরকম টেকনোলজি বা সেরকম ভ্যারাইটি তুমি ফলাফল প্রদর্শনীতে দিবা। এমন প্রদর্শনী দেয়া যাবে না, কারণ কি প্রথমটার প্রদর্শনীটাতে কে সহযোগিতা করছে? উপজেলা এগ্রিকালচার অফিসার বা এক্সটেনশন অফিসাররা সহযোগিতা করছেন, কিন্তু প্রতিজন ফার্মারকে তো তারা সহযোগিতা করবেন না। যখন সেটা ধরো এই গ্রুপ অফ ফার্মার এই ফলাফলটা দেখার পরে নিতে আগ্রহী, কিন্তু প্রত্যেককে কি সহযোগিতা করবেন এক্সটেনশন অফিসার? তোমাদের কি মনে হয়? নো ম্যাম। ধরে ধরে তো শেখাবেন না। কাজে এটা যেন এমন টেকনোলজি বা এমন ভ্যারাইটি হয় যাতে করে ফার্মাররা নিজেদের সিচুয়েশন বা নিজেদের যে পরিস্থিতি আছে বা নিজেদের যে নলেজ আছে, নিজেদের যে স্কিল আছে, সেটা দিয়ে যেন তারা সেটা নিজেদের ফিল্ডে চাষ করতে পারে। দেখাবেন না তা না, হয়তো দেখাবেন কিছু কিছু বিষয়, কিন্তু পুরোটা তো সুপারভাইজ করবেন না। তোমরা হয়তো বলতে পারো তাহলে ম্যাডাম এগ্রিকালচার অফিসারের কাজ কি, উনি দেখাবেন না? মানে দেখাবেন, কিন্তু ওভারঅল যে একদম যার প্লটে রেজাল্ট ডেমনস্ট্রেশন দেওয়া হয় তখন তো একদম পুরো সুপারভাইজ করেন তারা।
কিন্তু প্রতিজন ফার্মারকে তো ওভাবে ইন্টেন্সিভলি তো তারা সুপারভাইজ করবে না। তখন হয়তো কোনো প্রবলেম অ্যারাইজ হলে সেক্ষেত্রে তারা হয়তো অল্প করে সেটা দেখাই দিবেন, কিন্তু ইন্টেন্সিভলি তো আর দেখাবেন না। কাজেই ফার্মার যেন নিজেদের সিচুয়েশনে সেটা করতে পারে, সে ধরনের ফ্যাসিলিটিস বা সে ধরনের অ্যাপ্লিকেবিলিটি থাকতে হবে। ফলো আপ এটা তো তোমরা বুঝোই। ফলো আপটা কি? ফিডব্যাক পাওয়া বা এটাকে আরো বেশি প্রচার করা, মনিটরিং করা। আমার যে রেজাল্ট ডেমনস্ট্রেশনের মাধ্যমে রেজাল্টটা আসলো, সেটা আমি কি করব? মাস মিডিয়ার মাধ্যমে ডিসেমিনেট করব, যাতে করে সবাই জানতে পারে। এই গ্রুপ অফ ফার্মার্সও জানবে, আবার হচ্ছে কি আমি এর রেজাল্টটা মাস মিডিয়ার মাধ্যমে প্রচার করতে পারি। তারপরে দেখো কি বিভিন্ন ধরনের ভিজুয়াল এন্ড অডিও ভিজুয়াল এইড আমি রেডি রাখতে পারি। যেমন ধরো কি তুমি এটা রেজাল্টটা ছবি তুলে রাখতে পারো ভবিষ্যতে দেখানোর জন্য ফার্মারদেরকে, বা হচ্ছে তুমি এটা ভিডিও করে রাখতে পারো। আবার তোমার ডকুমেন্ট আকারে, এক কথা তুমি এটা রেকর্ড, সেটা তুমি ভিজুয়াল বা অডিও ভিজুয়াল এডস ব্যবহার করে সেটা ডকুমেন্টেশন বা সেটা রিপোর্টটা তুমি নিজের কাছে রাখতে পারো পরবর্তীতে সেটা করার জন্য, যে আমি আসলে এত সালে হয়তো 2021 সালে আমি এই টেকনোলজিটা এই উপজেলার মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম, বা এরকম একটা তোমার একটা নিজে, তুমি যেহেতু একজন এগ্রিকালচার অফিসার, তোমার এটা নোট ডাউন রাখা উচিত যে তুমি কোন কোন টেকনোলজি ডেভেলপ করেছো তোমার টেনিউরে, বা হচ্ছে তুমি কোন কোন ফার্মারকে প্রদর্শনী প্লটটা দিয়েছিলা। তাহলে তুমি এগুলো ডকুমেন্ট আকারে নিজের জন্য রাখতে পারো, ভবিষ্যতে কাজে লাগবে তোমার নতুন ধরনের এক্সটেনশন প্রোগ্রাম হাতে নেওয়ার ক্ষেত্রে। ইউটিলাইজিং ডেমনস্ট্রেটিং ফার্মার্স ইন ডিফারেন্ট মিটিংস এন্ড ট্রেনিং প্রোগ্রামস। যে ফার্মারের প্লটে ডেমনস্ট্রেশনটা দেওয়া হলো, সে যেহেতু হাতে কলমে এটা করেছে, কাজটা নিজে করেছে, কাজে তাকে তুমি বিভিন্ন মিটিং এ বা ট্রেনিং এ ট্রেনার হিসেবে বা বক্তা হিসেবে আমন্ত্রণ জানাতে পারো। কাজে যে সে তখন তার কি সাকসেস স্টোরিটা বলতে পারে, যে আমি এভাবে আমি নিজে করেছি, আমি নিজে বেনিফিটেড হয়েছি, আপনারাও করেন। এভাবে কিন্তু এক একটা টেকনোলজি ডেসিমিনেট হয়। কারো কোনো প্রশ্ন আছে নাকি? বলো। তোমরা কি শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম। জি ম্যাম, শুনতে পাচ্ছ। আচ্ছা, তাহলে এখন সুবিধাটা কি? অলরেডি কিন্তু অনেকগুলো বলা হয়ে গেছে সুবিধা। এটা হচ্ছে একটা ভিজুয়াল এবং ফার্মার কি এটা রেজাল্টটা দেখতে পাচ্ছে, তাই বলা হচ্ছে কি shows the benefits and applicability of a newly recommended practice in farmers own situation। এটা সুবিধা কি? ফার্মার নিজের চোখে এটার রেজাল্ট বা কিভাবে এটা অ্যাপ্লাই করতে হয়, কিভাবে এটা চাষ করতে হয় যে কোনো একটা ক্রপে, বা এই টেকনোলজিটা কিভাবে ফিল্ডে ব্যবহার করতে হয় ক্রপ প্রোডাকশন করতে, যে সেটা কিন্তু কি নিজের চোখে দেখতে পারবে। ভেরি ইফেক্টিভ ইন স্টিমুলেটিং লার্নিং by involving more sense organs। এটা মেথড ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে বলা যায়। সেন্স অর্গানস, আমাদের সেন্স অর্গানস কয়টা আছে বলো? হিউম্যান বডি ম্যাম পঞ্চম ইন্দ্রিয়। 5টা। ষষ্ঠ ইন্দ্রিয় আছে নাকি? না, ওটা তো ম্যাডাম বিশেষ ইন্দ্রিয় হিসেবে ধরা হয়। হ্যাঁ, বিশেষ ইন্দ্রিয় হিসেবে ধরা হয়। কাজে যত বেশি যে কোনো একটা কোনো বিষয়ে যত সেন্স অর্গানকে আমরা ইনভলভ করতে পারবো, যেমন কি অনেক সময় শুধু আমরা যদি একটু দেখি কোনো একটা বিষয় শুনতে না পারি, হয়তো শুধু মানে মিউট করা, শুধু মানে শুনতে পাচ্ছি না, দেখতেছি, সেটার চাইতে কোনো একটা জিনিস যখন আমি একসাথে দেখবো, শুনবো, নিজে হাতে কলমে শিখবো, বলবো, সেটার কি ইফেক্টিভনেস বেশি হবে না কম হবে বলো? বেশি হবে। বেশি হবে ম্যাম। হ্যাঁ, শুধু আমি দেখলাম, আবার অনেক সময় কি রেডিওতে শুধু শুনছি, দেখতে পাচ্ছি না, সেটার চাইতে একটা জিনিস আমি নিজের চোখে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, সেটা আবার অনেক সময় নিজে প্র্যাকটিস করছি, ফলাফল মানে একসাথে যখন অনেকগুলা সেন্স অর্গান, 5টার মধ্যে 5টা না হোক 2টা বা 3টা ইউটিলাইজেশন হয়, সেটা লার্নিংটা কিন্তু খুব ইফেক্টিভ হয়। এখন আমি তোমাদের সামনে শুধু স্লাইড রেখে দিতাম, নিজে কোনো কথা বলতাম না, এটা শুধু তোমরা দেখতে পারতা। এর সাথে ধরো আমি কিছুটা ব্যাখ্যা করছি, তোমরা প্রশ্ন করছো, আমি অ্যান্সার করছি, বা তোমাদের কাছ থেকে আমি শুনতেছি, এটা লার্নিংটাকে কিন্তু স্টিমুলেট করে। কাজে লার্নিং প্রসেসে কিন্তু হয় কি, যত তুমি মানুষকে যদি ভালো মতো শেখাতে চাও, তোমার সেন্স অর্গান ইনভলভমেন্টটা কিন্তু বেশি করানো দরকার। শুধু দেখলাম, শুধু শুনলাম, আবার আমি কিছু নিজে বললাম না, শুধু শুনে গেলাম, দেখে গেলাম, সেগুলোর চাইতে কি যতগুলো সেন্স অর্গানের ইনভলভমেন্ট হবে, লার্নিং প্রসেসটা তত বেশি ইফেক্টিভ হবে, যেটা রেজাল্ট ডেমনস্ট্রেশনে ঘটে থাকে। কারণ ফার্মার নিজের চোখে দেখছে, আবার অনেক যারা যে ফার্মারটা করছে সে কিন্তু কি নিজে করেছে কিন্তু তার ফিল্ডে, কাজেই এটা মানে টেকনোলজি ডেসিমিনেশনটা অনেক বেশি দ্রুত হয়।
রেজাল্ট ডেমনস্ট্রেশনের পরে আমি যে রেজাল্টটা পাচ্ছি সেটা মোটিভেট করে এ গ্রুপ অফ পিপল টু অ্যাডপ্ট নিউ প্র্যাকটিস, কারণ রেজাল্টটা নিজের চোখে দেখার পরে সেটা নিতে আগ্রহী হয়। এ গ্রুপ অফ ফার্মার builds the confidence of the farmers and extension agents। তাহলে একটা কোনো কিছুর ফলাফল যদি ভালো আসে তাহলে নিজের মধ্যে কনফিডেন্স হয় কিনা, যে তোমরা অনেক সময় চিন্তা করো আমি রেজাল্টটা ভালো করব, অনেক পরিশ্রম করলা, তুমি রাত জেগে পড়াশোনা করলা, টাইমলি ক্লাসে অ্যাটেন্ড করলা, ক্লাসে বসে সুন্দর মতো নোট নিয়েছো, পড়াশোনা করেছো, তাহলে যখন রেজাল্টটা তোমার ভালো আসবে তোমার মধ্যে কিন্তু একটা কনফিডেন্স তৈরি হবে, হয় কিনা বলো? যে না আসলে ভালো করে পড়াশোনা করলে ভালো হবে। অনেক সময় কিন্তু আমরা করি কি, অনেকে আসলে ভালো করে পড়াশোনা করি কিন্তু অনেক সময় অনেক কারণে রেজাল্ট খারাপ হতেই পারে। দেখা যায় হয়তো পরীক্ষার সময় তোমার ওই সময়টা জানি কি হইলো, 1 ঘন্টা মানে তুমি লিখতে পারলা না, অনেক সময় প্রশ্ন কমন আসলো না, বড় সময় টিচার হয়তো খারাপ ভাবে খাতা দেখছেন, ইভ্যালুয়েশনটা ভালো হয় না, অনেক সময় হয় তোমাদের, তখন কিন্তু কনফিডেন্স হয় কি না পড়াশোনা করে লাভ নাই, কি হবে করে লাভ নাই, আমার রেজাল্ট ভালো হয় না, আমি পড়াশোনা করছি কষ্ট করছি হয় না। তাই যে কোনো কিছুর যখন আমরা সাকসেস পাই সেটা কিন্তু আমাদের মনে কনফিডেন্স তৈরি করে। তাদের রেজাল্ট ডেমনস্ট্রেশনের রেজাল্টটা যে উদ্দেশ্যে আমি দেখাতে চাচ্ছি ফার্মারকে, সেটা যদি আমি সাকসেসফুলি শেষ করতে পারি তখন কিন্তু কি হয়, একটা কনফিডেন্স তৈরি হয়ে যায়। তখন ওই এক্সটেনশন ওয়ার্কাররা নতুন নতুন টেকনোলজি, নতুন নতুন রেজাল্ট ডেমনস্ট্রেশন দিতে আগ্রহী হবে। আর ফলাফল খারাপ আসলে যে না হয়তো আমি আর পারবো না, আমার দ্বারা সম্ভব হচ্ছে না। ডেভেলপস লিডারশিপ এন্ড হিউম্যান রিলেশনস। লিডারশিপটা কিভাবে ডেভেলপ হচ্ছে বলো, তোমাদের কি মনে হয়? ম্যাম এক্সটেনশন অফিসারটা ম্যাম ফার্মারকে দিয়ে কাজ করাতে পারলো, এটা একটা লিডারশিপ বলা যেতে পারে। হ্যাঁ, আবার যে ফার্মার নিজে আগ্রহী হলো নিতে প্রথমে, উনিও তো ম্যাডাম। তাহলে কি তার মধ্যে একটা মনে মনে কি হবে, লিডারশিপ আসবে না, যে হ্যাঁ আমি তো এটা প্রথম, আমি ফার্মার, আমি এটা নিয়েছি প্রথমে, কেউ অন্যদেরকে শিখাচ্ছে, তার মধ্যে একটা কি লিডারশিপ ডেভেলপমেন্ট হবে, সবাই তার কাছে এসে জানতে চাইবে, শিখতে চাইবে, ডিরেকশন চাইবে, ঠিক কিনা বলো? কাজে এভাবে যদি আমি বিভিন্ন জনের মধ্যে ভাগ করে করে ডেমনস্ট্রেশন প্লট গুলো দিই, সবার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি ডেভেলপমেন্ট হবে। আর একটা হিউম্যান রিলেশন তো ডেভেলপমেন্ট হচ্ছে, কারণ একজন এক্সটেনশন ওয়ার্কার, একজন ডেমনস্ট্রেটর যার প্লটে ডেমনস্ট্রেশনটা দিচ্ছি তার সাথে কি ওই 3 মাস বা 4 মাস কন্টিনিউয়াস বিভিন্ন বিষয়ে যোগাযোগ হচ্ছে, তাতে কি রিলেশনশিপ ডেভেলপমেন্ট হচ্ছে। কিন্তু হ্যাজ গুড পাবলিসিটি ভ্যালু। রেজাল্ট ডেমনস্ট্রেশনের ফলে যখন ফলাফলটা খুব ভালো হয় তখন কি হয়, ওই এগ্রিকালচার অফিসের প্রতি বা ওই এক্সটেনশন ওয়ার্কের প্রতি সবার একটা বিশ্বাস হয়, তখন কি এটা রেজাল্টটা সবাই এক মুখে মুখে যে হ্যাঁ এটার এই যে হয়তো ওই আমার প্রতিবেশীর ক্ষেতে এটা করা হয়েছে, ওখান থেকে ফলন বেশি, একজন থেকে আরেকজন এই দ্রুত কিন্তু এই মেসেজটা পাবলিসিটি হয়ে যায়। ডিসঅ্যাডভান্টেজ কি দেখো, নিডস মোর টাইম, এনার্জি এন্ড ফিনান্সিয়াল সাপোর্ট। অবশ্যই তুমি একটা প্রদর্শনী দিলে তোমাকে ওটাতে সময় দিতে হবে, তোমার পরিশ্রম করতে হবে, কারণ একটা নতুন রেজাল্ট আমি দেখাতে চাচ্ছি এই গ্রুপ অফ ফার্মার্সকে, তাহলে তোমাকে কি করতে হবে, সেটাতে সময়, পরিশ্রম, অর্থ ব্যয় করতে হবে। এটার জন্য অনেক সময় মানে যদি এক্সটেনশন অর্গানাইজেশন গুলা থেকে বাজেট না থাকে এটা কিন্তু করা যায় না। কাজে এটা একটা লিমিটেশন যে অনেক সময় লাগে, ডিসঅ্যাডভান্টেজ। তোমাকে মাথায় রাখতে হবে যেটার জন্য আমাকে সময় দিতে হবে, তোমাকে সময় রাখতে হবে। তুমি শুরু করলা তারপরে তুমি এক্সটেনশন ওয়ার্কার অন্য কাজে বিজি হয়ে গেলা, তাহলে কিন্তু হবে না। তোমাকে অন্য কাজের পাশাপাশি একটা প্রদর্শনী প্লটে কিন্তু তোমাকে সময় দিতে হবে। এই যে দেখো অনেক সময় ফেলারের চান্স থাকে, কেন? অ্যাডভার্স ওয়েদার, সোশ্যাল কনফ্লিক্ট এন্ড আদার ফ্যাক্টর। সোশ্যাল কনফ্লিক্ট অনেক সময় হয় কি, হ্যাঁ আমার প্লটে দেননি, ওর প্লটে দিয়েছেন, আমি রাতে রাতে আমার প্রতিবেশীর ক্ষেত নষ্ট করে দিব, তো বিভিন্ন ভাবে আমি প্রতিবেশীরা সহযোগিতা করব না, তাহলে কিন্তু তোমার কি হয়, অনেক সময় এটা ফেলিওর করতে পারে। বা আদার ফ্যাক্টর কি, অনেক সময় হয়তো এক্সটেনশন অফিসার ঠিক মতো সময় দেননি, বা যিনি ফার্মার তাকে বলা হয়েছিল যে আপনি কি 1 মাস পরে আগাছা পরিষ্কার করবেন, সে হয়তো কোনো কারণে অন্য কাজে বিজি হয়ে গেছে, সে হয়তো আগাছা পরিষ্কার করে নাই। কাজে তোমার প্রপার সিস্টেম মেনটেন না করলে তো কি তোমার ফলাফলে কিন্তু একটা পরিবর্তন আসতেই পারে, ফেলিওর আসতেই পারে। ডিফিকাল্ট টু রিবিল্ড দ্য কনফিডেন্স অফ ফার্মার্স হোয়েন দেয়ার ইজ এ ফেলিওর। যদি কোনো কারণে ফেলিওর হয়ে যায়, ফার্মারের কিন্তু কনফিডেন্স তুমি আর পেতে পারবে না, এটা ডিফিকাল্ট হয়ে যাবে তখন, যে না এটা ফেল করছে, আমি আর কোনোদিন আমার প্লটে নিব না, বা এক্সটেনশন অফিসারদের কোনো মানে কথা কাজে মিল নাই, ওনারা বলেছিল ফলন বেশি হবে, ফলন বেশি হয়। কনফিডেন্সটা যদি একবার চলে যায় সেটা রিবিল্ড করা কিন্তু অনেক সময় ডিফিকাল্ট।
ডিফিকাল্ট টু ফাইন্ড গুড ডেমনস্ট্রেটরস। অনেক সময় হয় কি, আমি যেটা আগে বললাম যে অনেক সময় এক্সটেনশন অফিসার বা একজন ফার্মার ইনারা যদি কোঅপারেটিভ না হয়, আগে থেকে আমাকে মাথায় নিতে হবে যে আমাকে এটাতে সময় দিতে হবে, পরিশ্রম দিতে হবে। কাজে আমরা যদি দুই পক্ষ থেকেই যদি তোমার কোঅপারেশন বা দায়িত্বশীলতা না থাকে, সেক্ষেত্রে তোমার কি হতে পারে, রেজাল্ট ডেমনস্ট্রেশনের রেজাল্টটা ফেলিওর করবে। কাজে একজন ভালো ডেমনস্ট্রেটর পাওয়া অনেক সময় ডিফিকাল্ট। এটা তোমাদের জাস্ট দেখার জন্য যে আসলে ইমপ্যাক্টটা কি হচ্ছে তাহলে রেজাল্ট ডেমনস্ট্রেশনের মাধ্যমে ফার্মারের ইমপ্যাক্ট মানে বুঝো তো নাকি? ইমপ্যাক্ট কি? জি ম্যাম, প্রভাব বিস্তার। হ্যাঁ, এটার ভূমিকা বা প্রভাবটা কতটুকু? লার্নিং এ নিউ প্র্যাকটিস, ফার্মাররা একটা নতুন প্র্যাকটিস সম্পর্কে জানতে পারছে, শিখতে পারছে। সিলেক্টিং বেটার অর প্রফিটেবল টেকনোলজি, এটা থেকে তারা যেহেতু রেজাল্টটা নিজের চোখে দেখতে পাচ্ছে, তার মানে কি তখন তারা বুঝতে পারবে যে আগের টেকনোলজি আমি ব্যবহার করব নাকি নতুনটা নিব। তারা সিলেক্ট করতে পারবে। আগে যেটা প্র্যাকটিস করতাম, আগের যে ভ্যারাইটিটা আমি চাষ করতাম, এখন তো নতুনটার ফলন বেশি দেখলাম, তাহলে ওটা নিব না কোনটা নিব, তাদের মধ্যে তারা এখন নিজেরাই সিলেক্ট করতে পারবে বেটার। অ্যাডপশন এন্ড ডিফিউশন অফ টেকনোলজি, এগুলো তোমরা থার্ড ইয়ারে পড়বা। অ্যাডপশন, ডিফিউশন, ডিটেলস। অ্যাডপশন মানে হচ্ছে কি নিজে গ্রহণ করা, এবং ডিফিউশন মানে হচ্ছে কি নতুন টেকনোলজিটা অন্যদের মাঝে প্রচার করা। কাজে একজন ফার্মার যখন নিজে বেনিফিটটা দেখবে, সে নিজে নিবে, অ্যাডপ্ট করবে টেকনোলজি, আবার সেটা অন্যদেরকেও সে প্রচার করবে। রেজাল্ট ডেমনস্ট্রেশনের মাধ্যমে কিন্তু এটা হয়, কারণ ফলাফলটা নিজের চোখে আমি দেখতে পাই। ক্রিয়েটিং সেলফ এমপ্লয়মেন্ট স্পেশালি ফর উইমেন ফার্মার্স, নিজেদের মধ্যে কি হয় যখন কোন একটা নতুন নতুন, আসলে আমাদের কৃষির উন্নয়নের জন্য কিন্তু আমরা কি করছি, নতুন নতুন টেকনোলজি বা নতুন নতুন ভ্যারাইটি দিচ্ছি। আলটিমেটলি কিন্তু কি হচ্ছে, ফার্মারদের আগে যখন লোক সংখ্যা কম ছিল, তারপরেও কিন্তু কি আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিলাম না। কিন্তু এখন কি দেখা যাচ্ছে, লোক সংখ্যা বেশি, কিন্তু আমরা কি বলছি, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কিন্তু এখন আমাদের টার্গেট কি, আলটিমেট টার্গেট কি, খাদ্য স্বয়ংসম্পূর্ণ ঠিক আছে, কিন্তু কোথায় আমাদের ঘাটতি আছে তোমরা জানো কিনা বলো? এখন আমাদের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা নিয়ে চিন্তা নাই, কিসে চিন্তা? পুষ্টিতে। পুষ্টিকর খবর নেই। পুষ্টি, তোমরা তো ভালোই জানো দেখছি। এখন আমাদের চিন্তা হচ্ছে পুষ্টি নিয়ে। আচ্ছা, তোমাদের ক্লাস টায়ার্ড হয়ে গেছে মনে হয় অনেক। আমরা আজকে ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। গত ক্লাসে শিখেছি মেথড ডেমনস্ট্রেশন, আজকে শিখলাম রেজাল্ট ডেমনস্ট্রেশন। একটু পার্থক্যটা আমরা দেখার চেষ্টা করি। এটা অলরেডি তোমরা জেনে গিয়েছো বিষয়গুলা, জাস্ট খালি একটু রিক্যাপের মতো। পরীক্ষা অনেক সময় আসে, ডিফারেন্স বিটুইন রেজাল্ট ডেমনস্ট্রেশন এন্ড মেথড ডেমনস্ট্রেশন। তাহলে রেজাল্ট ডেমনস্ট্রেশনের উদ্দেশ্যটা কি তোমরা অলরেডি জানো। কোন একটা কিছুর বেনিফিট, কোন টেকনোলজি বা ভ্যারাইটির বেনিফিট আগেরটার চাইতে কতটুকু ভালো বা আগেরটার চাইতে কতটুকু সেটা বেনিফিশিয়াল, সেটা দেখানোর জন্যই আমরা রেজাল্ট ডেমনস্ট্রেশন দিয়ে থাকি। বাট কি মেথড ডেমনস্ট্রেশন কেন? টিচিং এ স্কিল স্টেপ বাই স্টেপ অন সার্টেন প্র্যাকটিস। কোন একটা প্র্যাকটিসে স্কিল ডেভেলপমেন্টটা স্টেপ বাই স্টেপ যদি আমি শেখাতে চাই, তখন আমি মেথড ডেমনস্ট্রেশন ব্যবহার করব। রেজাল্ট ডেমনস্ট্রেশন কে কন্ডাক্ট করে? ফার্মার্স, হাউস মেকার এন্ড ইউথ। আর মেথড ডেমনস্ট্রেশনটা এক্সটেনশন ওয়ার্কার এন্ড ট্রেন্ড লোকাল লিডার। কাদেরকে আমি শেখাচ্ছি রেজাল্ট ডেমনস্ট্রেশনের রেজাল্টটা কাদের জন্য? পার্টিসিপেটিং ফার্মার্স অ্যাজ ওয়েল অ্যাজ অল আদার্স হু হ্যাভ অ্যাক্সেস টু ইট। যে ফার্মারের প্লটে করা হচ্ছে বা যারা ওই প্রদর্শনী দেখার জন্য আসবে, প্রত্যেকের জন্য এটা বেনিফিট হবে রেজাল্ট ডেমনস্ট্রেশন। আর মেথড ডেমনস্ট্রেশন কাদের জন্য? ফার্মার্স, হোম মেকার এন্ড ইউথ হু আর পার্টিসিপেটেড ইন ইট। রেজাল্ট ডেমনস্ট্রেশনটা কোথায় করা হয়? লোকেশন ফার্মার্স ফিল্ড অর হোম। আর মেথড ডেমনস্ট্রেশনটা দেখানো হয় এট ট্রেনিং মিটিং। ম্যাডাম, হোম মেকার বলতে কি বোঝানো হয়েছে? কোথায় এটা? আচ্ছা, হোম মেকার বলতে আসলে উইমেনদেরকে বলানো হয়, উইমেনদেরকে বোঝানো হয়। বুঝতে পারছো? যারা বাড়িতে থাকেন, বাড়িতে কাজ করেন। এখন উইমেন বললেও হয়তো, হাউস মেকার না দিয়ে আসলে উইমেন, আমাদের যে উইমেন যারা আছে তারা। জি ম্যাডাম। রেজাল্ট ডেমনস্ট্রেশনের ডিউরেশনটা কি দেখো, টাইম টেকিং, সময় বেশি লাগে। ইউজুয়ালি টেক সেভারাল উইকস অর মান্থস। কারণ একটা ক্রপ ভ্যারাইটি তুমি রেজাল্ট দেখাতে চাও, তোমাকে কয়েক সপ্তাহ বা কয়েক মাস লেগে যেতে পারে। কিন্তু মেথড ডেমনস্ট্রেশনটা কি তুলনামূলক সময় কম লাগে। মিটিং পিরিয়ড অনলি, এটা একদিনে শেষ করা সম্ভব। কম্পারিজন,
রেজাল্ট ডেমনস্ট্রেশনে কি কম্পেয়ার করে দেখানো হয়? কম্পারিজন উইথ ওল্ড প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড। আমি আগের যে প্র্যাকটিস ছিল, আগের যে টেকনোলজি ছিল, আগের যে ভ্যারাইটি ছিল, সেটার চাইতে বেটার টেকনোলজি বা বেটার রেজাল্ট আমি দেখাতে চাচ্ছি। কিন্তু মেথড ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো কম্পারিজন থাকে না। নতুন টেকনোলজি আসলো, সে পদ্ধতিটা আমি দেখালাম, এটার জন্য কোনো কম্পারিজন আমি বলি না যে আগেরটা চাইতে এটা ভালো, এটা সেটা না, জাস্ট পদ্ধতিটা দেখানো হয়, কম্পারিজন করা হয় না। Result demonstration act as good source of information to motivate farmers for adopting technologies. But method demonstration may not act as source of information. কারণ রেজাল্ট ডেমনস্ট্রেশন আমি কি হচ্ছে বারবার একই কথা বললাম যে ফলাফলটা আমি নিজের চোখে দেখতেছি, এটা ভিজিবল প্রুফ, ভিজুয়াল টেকনিক। কিন্তু মেথড ডেমনস্ট্রেশনটা কি, আমি পদ্ধতিটা শিখলাম, এখানে কোনো কম্পারিজন করা হয় না আগের টেকনোলজির সাথে, কিছুই না, জাস্ট আমি শিখে রাখলাম, এটা পরবর্তীতে আমার কাজে লাগাবো। কিন্তু রেজাল্ট ডেমনস্ট্রেশনে কি হচ্ছে, ফলাফলটা আমি নিজের চোখে দেখছি, কাজে আমি মোটিভেট হচ্ছি নতুন টেকনোলজি নেওয়ার ক্ষেত্রে। কারো কোনো প্রশ্ন আছে নাকি, বলো? ম্যাম জি আগেরটা ম্যাম, একটু আমার একটা আরেকবার প্রশ্ন দেখালে আছে। ভালো হয়। কোনটা? এই যে এটার আগেরটা। আচ্ছা ম্যাম। ম্যাম পারপাসটা সিঙ্গেল প্র্যাকটিসটা বুঝতে পারিনি ম্যাম। টাইপস কোনটা অফ রেজাল্ট ডেমনস্ট্রেশন। পারপাসটা একটু বলে দেন। আচ্ছা, উদ্দেশ্যটা কি? তুমি রেজাল্ট ডেমনস্ট্রেশনটা কেন দিবা? তুমি বলো দেখি, তুমি নিজে একটু বলার চেষ্টা করো, কেন আমি রেজাল্ট ডেমনস্ট্রেশনটা দিব? এই ম্যাম টিচিং মেথডটা আমি কখন ব্যবহার করব? ম্যাম তখনই ব্যবহার করব যখন ওল্ড কোন টেকনোলজির সাথে নিউ টেকনোলজির তুলনা করে কোনটা বেশি এফেক্টিভ সেটা ফার্মারকে প্রদর্শন হ্যাঁ, করা। এই কথাটা বলা আছে, দেখো যে প্রোভাইডিং অ্যাডভান্টেজেস অর বেনিফিটস অন প্র্যাকটিস ওভার আদার, মানে আগের প্র্যাকটিসের চাইতে, আগের টেকনোলজির চাইতে, আগের ভ্যারাইটির চাইতে কোথায় কোন ক্ষেত্রে অ্যাডভান্টেজ বা বেনিফিট আছে, বুঝতে পারোনি? জি ম্যাম, এটা স্কিপ করে গেছিলাম তো ওই জন্য। আচ্ছা, আর মেথড ডেমনস্ট্রেশন দেখো কি স্টেপ বাই স্টেপ স্কিল শেখাতে চাই যখন আমি, তখন। আর কারো কোনো প্রশ্ন আছে নাকি আজকের ক্লাসে? ম্যাম একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। ম্যাম উপজেলা কৃষি অফিসার, হ্যাঁ বলো, প্রশ্ন কি? ম্যাম উপজেলা কৃষি অফিসার এবং উপজেলা এক্সটেনশন অফিসারের পার্থক্যটা কি? প্রশ্নটা মনে হয় বোঝা যাচ্ছে না, তুমি আবার একটু পড়ো প্লিজ। এগ্রিকালচার এক্সটেনশন অফিসার আর উপজেলা এগ্রিকালচার অফিসারের পার্থক্যটা কি কাজের, এরকম বলতে চাচ্ছো নাকি? আমি বুঝলাম না। জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, যখন আমি যেহেতু বলেছি সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার, ওনারা কারা তাহলে? ডিপ্লোমা কৃষিবিদ। আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই, আমি পাশাপাশি বলতেছি, খেয়াল করো। কৃষি কৃষি ক্যাডারে এন্ট্রি পোস্ট তাহলে কোনটা বললো তোমরা, বলো? কৃষি ক্যাডারে ম্যাডাম কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। হ্যাঁ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। এই কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তার হচ্ছে কি চাকরির অভিজ্ঞতা, তার চাকরির অভিজ্ঞতা এবং যে বিভাগীয় বিভিন্ন পরীক্ষাগুলো থাকে সেটা পাশ করার মাধ্যমে কিন্তু কি হয়, কৃষি কর্মকর্তা। হ্যাঁ, কৃষি উপজেলা কৃষি অফিসার হচ্ছে। উপজেলা, জি। হ্যাঁ, আচ্ছা তোমরা অ্যাটেন্ডেন্স আবার আজকে এই যে এরকম এটা কে করতেছো, অ্যাটেন্ডেন্স আবার দিতেছো কেন? হ্যাঁ, তাহলে দেখো যখন একজন এগ্রিকালচার এক্সটেনশন অফিসার, ওনার কাজ কি? তোমাদের দায়িত্ব এবং রেসপন্সিবল এগুলো হচ্ছে শেখানো হবে সম্ভবত লেভেল 3 তে, যদিও তারপর আমি একটু বলি লেভেল 3 তে তোমাদের পড়ানো হবে। আচ্ছা তোমরা গুগল ফর্মটা পেয়েছো কিনা বলো? ইয়েস ম্যাম। ওকে, তোমরা দিতে থাকো, আমি একটু তোমাদের বলি। তাহলে এগ্রিকালচার এক্সটেনশন অফিসার ওনার কাজ হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার যারা আছে তাদেরকে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া, কারণ এসএও যারা আছে তারা সরাসরি ফিল্ডে ফার্মারের সাথে কাজ করে। কাজে এইও যারা আছে তাদের কাজ হচ্ছে কি বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া, সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসারকে দেওয়া কিংবা ফার্মারদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিং এর ব্যবস্থা করা, ট্রেনিং দেওয়া, এটা হচ্ছে এইওর কাজ। আবার অনেক সময় কি নতুন নতুন যে রেজাল্ট ডেমনস্ট্রেশন দেওয়া, বিভিন্ন ধরনের যে টিচিং মেথড গুলো আছে সেগুলো ব্যবহার করা হচ্ছে এইওর কাজ, বুঝতে পারছো কিনা? আবার অনেক সময় হয় কি ওই যে ফার্টিলাইজার বা সিড ডিলার যারা আছে তাদেরকে মনিটরিং করা, কারণ অনেক সময় কি হয় ডেট এক্সপায়ার জিনিসপত্র তারা রাখে। পেস্টিসাইড ডিলার যারা, তারা অনেক সময় কিন্তু কি
অনেক সময় হচ্ছে ডেট এক্সপায়ার জিনিসপত্র রাখে, বা যেগুলো হয়তো ব্যান হয়ে গিয়েছে সেগুলো জিনিসপত্র রাখে। তাহলে উপজেলা এগ্রিকালচার অফিসারের কাজও হচ্ছে তাই, মোবাইল কোড করা। কিন্তু কার সাথে মোবাইল কোড করবে, কাকে নিয়ে বলো তো? ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, উপজেলা নির্বাহী অফিসার। এই জন্যই তোমাদের যখন তোমরা ফিল্ড ভিজিটটা করবা, ফিল্ড ট্রিপটা করবা 7 দিনের, যে একটা উপজেলায় আসলে কি কি অফিসার থাকেন, কারা কারা থাকেন, এবং কিভাবে তারা একে অন্যের সাথে সমন্বয় করে কাজগুলো করেন, সেটা তোমরা শিখতে পারবে। এই জন্যই তোমাদের লেভেল 4 সেমিস্টার অনেক, কারণ তোমরা তার কিছুদিন পরে কৃষিবিদ হয়ে যাচ্ছ। লেভেল ফাইনাল ইয়ার, তোমরা ফাইনাল ইয়ার স্টুডেন্ট থাকো, ওই সময় পড়াশোনা শেষ করে তো তোমরা উপজেলাতে জবে যাবা। এই কারণে তোমাদের ফিল্ড ভিজিট গুলো তখন ম্যাম করানো টাইপস হয়। অফ রেজাল্ট ডেমনস্ট্রেশন একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। ম্যাম সিঙ্গেল প্র্যাকটিসটা একটু আরেকবার যদি বলতেন ম্যাম, ওটা বুঝতে পারিনি। আচ্ছা, আমি বলতেছি, তার আগে একটু বলে নি, তোমাদের অ্যাটেন্ডেন্স দিতে প্রবলেম হচ্ছে কি কারো? তোমরা পারছো তো দিতে নাকি? ম্যাম দিছি জি ম্যাম। ম্যাম অ্যাটেন্ডেন্স আচ্ছা ওকে, আমি এটা বলে তাহলে শেষ করবো। সিঙ্গেল প্র্যাকটিস, আচ্ছা, হয়তো কোনো একটা প্রযুক্তি ব্যবহার করে, ধরো ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন, ফার্মার হয়তো সঠিকভাবে ফার্মারটা অ্যাপ্লিকেশনটা করতে পারতো না, ফার্টিলাইজারটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়, বা আগের যে সকল ফার্টিলাইজার তারা ব্যবহার করতো সেটা কিন্তু কি ফসলের জন্য ক্ষতিকর ছিল। এখন তুমি ফার্মারকে সাজেস্ট করলা যে আপনি ইউরিয়া ফার্টিলাইজারটা ব্যবহার করেন, তাহলে আপনার ফলন বেশি হবে। ফার্মার বলতেছে না, আমরা যুগ যুগ ধরে অন্য ফার্টিলাইজার ব্যবহার করে আসতেছি, ইউরিয়া কেন ব্যবহার করব? তুমি তাকে বোঝাইলা যে আপনি আপনার ফিল্ডে দিয়ে দেখেন, ইউরিয়া ফার্টিলাইজারটা আপনি দিয়ে দেখেন, তাহলে কিন্তু কি হবে, আপনার ফলনটা বেশি হবে। এখন ইউরিয়া ফার্টিলাইজার দেওয়ার, এটা হচ্ছে একটা সিঙ্গেল প্র্যাকটিস। ফার্টিলাইজেশন ইন্টারকালচার অপারেশনের একটা মাত্র এটা প্র্যাকটিস, ফার্টিলাইজার দেওয়া। কাজে তুমি যখন ফার্টিলাইজারটা দিলো ফার্মার, ইউরিয়া ফার্টিলাইজারটা, এবং তার ফলনটা বেশি হলো, তখন কি হলো, ফলাফলটা নিজের চোখে দেখতে পারলো কিনা বলো? জি ম্যাম ফলাফল তুমিও তো না, আমি না, তাহলে কি প্রশ্নের অ্যানসার পাইছো তুমি নাকি এখনো কনফিউশন আছে? কিন্তু আপুটা আমি ডাক্তারকে ডাকিও না, আমি করে ঘুমাইও না। কনফিউশন আছে না? ম্যাম বুঝতে পারছি না। ছোটবেলায় ওগুলা অভ্যাস সবারই ছিল। কর্ন নিয়ে মনে হয় গল্প করা শুরু করেছে নাকি? কর্নিয়ে মিউট কর। ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম ব্লক ডেমনস্ট্রেশন আর প্যাকেজ ডেমনস্ট্রেশনের মধ্যে পার্থক্য কি ম্যাম? এটা বুঝতে পারিনি। প্যাকেজ ডেমনস্ট্রেশন আর একটা কি বললা? ব্লক ডেমনস্ট্রেশন। ব্লক ডেমনস্ট্রেশন আমি কখন দেখালাম তোমাদের? না ম্যাম, মানে কোথাও একটা পড়ছিলাম বা শুনছিলাম আর কি, মানে এই ডেমনস্ট্রেশনের। ব্লক ডেমনস্ট্রেশন এই সম্পর্কে তো আমার, ও ব্লক ডেমনস্ট্রেশন, ব্লক বলতে কি, আগে ধরো তোমরা যখন তোমাদের প্রশ্নগুলো ঠিকই আছে, লেভেল 1 এ এখন তোমরা পড়ছো, এগুলো সব অ্যানসার তোমরা পেয়ে যাবে যখন 3 সেমিস্টার পড়বা। একটা উপজেলাতে গ্রাম থাকে, তাই না? কতগুলো গ্রাম নিয়ে কিন্তু উপজেলা হয় বা ইউনিয়ন হয়। এখন কাজের সুবিধার জন্য, উপজেলা এগ্রিকালচার অফিসারের কাজের সুবিধার জন্য, তোমরা যখন উপজেলা ভিজিট করবো জানতে পারবা যে একটা ইউনিয়নে ব্লক আকারে কিন্তু সেবাগুলো দেওয়া হয়। এসএও কে বলা হতো কিন্তু কি আগে ব্লক সুপারভাইজার, তাদের নাম ছিল ব্লক। একটা 3টা ব্লকের আন্ডারে 3টা ব্লক দেখাশোনা করতে হচ্ছে একজন এসএও। এটা এক এক উপজেলার এরিয়া অনুযায়ী কিন্তু ব্লকগুলো ভাগ করা হয়। উপজেলা যদি বড় হয় সেখানে 8টা 10টা ব্লক থাকতে পারে, আর উপজেলার এরিয়া যদি ছোট হয় সেক্ষেত্রে হয়তো 2টা 3টা থাকে। কাজে ব্লক সুপারভাইজার তাদেরকে বলা হতো। কাজে ব্লক ডেমনস্ট্রেশন কি, ব্লকে যখন এক একটা ব্লকে এক একটা ডেমনস্ট্রেশন দেওয়া হয়, কারণ একটা উপজেলা 10টা ব্লক, তাহলে তোমাকে কি করতে হতে পারে, তুমি 10টা ব্লকে 10টা ডেমনস্ট্রেশন দিলা। কাজে কি হতে পারে, ওই ব্লকের ফার্মাররা যেন দেখতে পারে সহজেই, সেটাকে ব্লক ডেমনস্ট্রেশন বলা হতো আগে। বুঝতে পারছো? ব্লকে ডেমনস্ট্রেশন দেওয়া হয় যেটা, সেটা। আর প্যাকেজ যেটা আমি বললাম কি, যে আমি এর আগে একটা অ্যানসার করলাম যে যখন শুধুমাত্র আমি ফার্টিলাইজারটা অ্যাপ্লিকেশনের রেজাল্টটা দেখাচ্ছি, সেটা হচ্ছে সিঙ্গেল। কিন্তু একটা টোটাল ক্রপ প্রোডাকশনে নতুন নতুন টেকনোলজি ব্যবহার করে টোটাল প্রোডাকশনের বেনিফিটটা যখন আমি দেখাবো, সে প্যাকেজ আকারে দেখাবো, ল্যান্ড প্রিপারেশন থেকে শুরু করে সেটা হচ্ছে প্যাকেজ রেজাল্ট ডেমনস্ট্রেশন। বুঝতে পারছো কিনা? মানে প্যাকেজ আকারে সব ক্ষেত্রে। জি ম্যাম বুঝতে পারছি। আর কারো কোনো প্রশ্ন আছে? না ম্যাডাম। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর প্রশ্ন থাকলে তোমরা নিজেরা নোট ডাউন করে রাখো। আজকে যেহেতু তোমাদের ক্লাসের টাইম শেষ হয়ে গিয়েছে, আমি অলরেডি হয়তো আর একটা ক্লাসের অনেক সময় নিয়ে নিচ্ছি। প্রশ্ন থাকলে আমরা নেক্সট ক্লাসে হয়তো সেটা সলিউশন করব। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।